অভিযানের সময় আমরা এমন অনেক গল্প বা লোককথার সম্মুখীন হই যা আমাদের মনে একটা গভীর দাগ কেটে দিয়ে যায়। সেরকমই কিছু গল্প নিয়ে আমাদের এই আয়োজন, গল্প অভিযান। আজকের অভিযান কিন্তু জঙ্গলে। এই জঙ্গলের জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষস রানীর মতো আপনাকে ভুলিয়ে বেঘরে নিয়ে গিয়ে মেরে ফেলবে। তাহলে চলুন শোনা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে বোমাই বুরুর জঙ্গলে। সেবার জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে চলছিল। কাছাড়ি থেকে 3 ক্রোশ দূরে বোমাইবুরুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং সেই উপলক্ষে কিছুদিন ধরে পড়ে আছে। একদিন সকালে খবর এলো রামচন্দ্র সিং নাকি হঠাৎ পাগল হয়ে গেছে। দিন 2-3 হলো। শুনেই লোকজন নিয়ে সেখানে রওনা দিলাম। বোমাইবুরুর জঙ্গল খুব নিবিড় নয়, উঁচু নিচু ফাঁকা প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছ, ডাল থেকে সরু দড়ির মতো লতা ঝুলছে, যেন জাহাজের উঁচু মাস্তুলে দড়াদড়ি বাঁধা। সম্পূর্ণ লোকবসতি শূন্য। গাছপালার নিবিড়তা থেকে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া 2টো ছোট কুড়ে। একখানা একটু বড়, সেখানে থাকে রামচন্দ্র আমিন নিজে, পাশেরটা তার পেয়াদা আশরাফি টিন্ডেলের। রামচন্দ্র তখন নিজের কাঠের মাচার উপর চোখ বুজে শুয়েছিল। আমাদের দেখেই ধড়মড় করে উঠে বসল। কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র হাত জোড় করে নমস্কার করে চুপ করে রইল, কোনো কথা বলল না। কিন্তু আশরাফি টিন্ডেল এগিয়ে এলো। বাবু, একটা বড় আশ্চর্য ব্যাপার, আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজেই কাছারিতে গিয়ে খবর দিতাম, কিন্তু আমিনবাবুকে ফেলে যাই কি করে? ব্যাপারটা এই, আজ কদিন থেকে আমিনবাবু বলছেন একটা কুকুর এসে রাতে তাকে বড় বিরক্ত করে। আমি শুয়ে ছোট্ট ঘরে, উনি থাকেন এখানে। 2-3 দিন এরকম গেল। রোজই উনি বলতেন, কোত্থেকে একটা সাদা কুকুর আসে রাতে, মাচার ওপর বিছানা পেতে শুই। কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে, গায়ে ঘেঁষ দিতে আসে। শুনে বড় একটা গা করিনি। তবে 4 দিন আগে অনেক রাতে উনি হঠাৎ ডাক দিলেন, আশাফি, শিগগির বেরিয়ে এসো, কুকুরটা এসেছে, আমি তার লেজ চেপে ধরে রেখেছি, লাঠি নিয়ে এসো। আমি ঘুম থেকে উঠে লাঠি আলো নিয়ে ছুটতে গেলাম। বললে বিশ্বাস করবেন না হুজুর, একটি মেয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম। তারপর ঘরে ঢুকে দেখি আমিনবাবু বিছানা হাতড়ে দেশলাই খুঁজছেন। উনি বললেন, কুকুরটা দেখলে? আমি বললাম, কুকুর কই বাবু, একটা মেয়ে তো বেরিয়ে গেল। উল্লুক, আমার সাথে বেয়াদবি করছ? মেয়ে মানুষকে আসবে এই জঙ্গলে দুপুর রাতে? আমি কুকুরটার লেজ চেপে ধরে রেখেছিলাম, এমনকি তার লম্বা কান আমার আমার গায়ে ঠেকেছে। মাচার নিচে কেউ কেউ করছিল, নেশা করতে শুরু করেছ বুঝি? রিপোর্ট করে দেবো সদরে। পরদিন রাতে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। যেই একটু ঘুমিয়েছি অমনি আমিনবাবু ডাকলেন। আশাফি, তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দরজা পর্যন্ত গিয়েছি। এমন সময় দেখি একটি মেয়ে ওনার ঘরের উত্তর দিকে বেড়া ঘেঁষে জঙ্গলের দিকে যাচ্ছে। তখনই আমি নিজে জঙ্গলে ঢুকলাম। অত অল্প সময়ের মধ্যে লুকোবে কোথায়, যাবেই বা কত দূর? তাছাড়া আমরা জঙ্গল জরিপ করি, ফন্দি সন্ধি সব আমাদের জানা। কিন্তু কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটুকুও পাওয়া গেল না। শেষে মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই বাবু, শুধু আমার নাগরা জুতোর দাগ ছাড়া। আমিনবাবুকে সেদিন আর বললাম না। একা 2টি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলে হুজুর, ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আর বোমাইবুরুর জঙ্গলের একটু দুর্নামও শোনা ছিল। ঠাকুর দাদার মুখে শুনেছি বোমাইবুরু পাহাড়ের ওপর ওই যে বট গাছটা দেখছেন দূরে, একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাতে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে ওদের বলে দামাবানু, এক ধরনের জিন পরি। নির্জন জঙ্গলের মধ্যে থাকে, মানুষকে বেগড়ে পেলে মেরেও ফেলে। হুজুর, পরদিন রাতে আমি নিজে আমিনবাবু তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত। জরিপের থাকবন্দির হিসেব কষতে লাগলাম। বোধহয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে। হঠাৎ
কাছেই একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম। দেখি আমিন সাহেব ঘুমাচ্ছেন ওনার খাটে, আর খাটের নিচে কি একটা ঢুকেছে। মাথা নিচু করে খাটের নিচে দেখতে গিয়েই চমকে উঠলাম হুজুর। আধা আলো আধা অন্ধকারে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটিসুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। স্পষ্ট দেখলাম হুজুর, আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি। এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। লন্ঠনটা ছিল যেখানে বসে হিসাব করছিলাম সেখানে, হাত 6-7 দূরে। আরও ভালো করে দেখবো বলে লন্ঠনটা আনতে গিয়েছি, কি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে দরজার দিকে পালাতে গেল। দরজার কাছে লণ্ঠনের আলোটা বাঁকাভাবে পড়েছিল, সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর, কিন্তু তার আগাগোড়া সাদা হুজুর, কালোর চিহ্ন কোথাও নেই তার গায়ে। কে কে কে? ও কিছু না হুজুর, একটা শিয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল। কুকুর? কিরকম কুকুর? সাদা কুকুর। সাদা? ঠিক দেখেছ না কালো? না, সাদাই হুজুর। আমি একটু বিস্মিত হয়েছিলাম। সাদা না হয়ে কালো হলেই বা আমিনবাবুর কি সুবিধা হতো তা বুঝলাম না। উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার কেমন একটা ভয় আর অস্বস্তি কিছুতেই চোখের পাতা বোঝাতে পারলাম না হুজুর। খুব সকালে উঠে কি মনে করে খাটের নিচটা ভালো করে খুঁজতে গিয়ে সেখানে একগাছা কালো চুল পেলাম হুজুর। এই সে চুলও রেখেছি হুজুর, মেয়ে মানুষের মাথার চুল। কোথার থেকে এলো এই চুল? দিব্যি কালো কুচকুচে নরম চুল। কুকুরের, বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় না। এ হলো গত রোববার, অর্থাৎ আজ 3 দিনের কথা। এই 3 দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়েই উঠেছেন। আমার ভয় করছে হুজুর, এবার আমার পালা কিনা তাই ভাবছি। গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে। সে চুলগাছা হাতে করেও দেখলাম। ওটা যে মেয়ে মানুষের চুল সে বিষয়ে আমারও কোনো সন্দেহ রইল না। আশরাফি টিন্ডেল ছোকরা মানুষ, তবে সে যে নেশাভাঙ করে না এ কথা সকলে এক বাক্যে বলল। জনমানব শূন্য প্রান্তর আর বনঝোপের মধ্যে এই আমিনের নিকটতম লোকালয় লপটুরিয়া, 6 মাইল দূরে। মেয়ে মানুষ আসবে কোথা থেকে অত গভীর রাতে, বিশেষ করে যখন এই নির্জন বনপ্রান্তরে বাঘ আর বনশুয়োরের ভয়ে সন্ধ্যার পর আর কেউ পথ চলে না। যদি আশরাফি টিন্ডেলের কথা সত্য বলে ধরেই নিই, তবে ব্যাপারটা কিন্তু খুব রহস্যময়। এই পাণ্ডব বর্জিত দেশে, এই জনহীন বনজঙ্গল আর ধুধু প্রান্তরের মধ্যে 20 শতাব্দী প্রবেশের পথ এখনও খুঁজে পায়নি। অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনও এসব অঞ্চল আচ্ছন্ন। এখানে সবই সম্ভব। সেখানকার তাঁবু উঠিয়ে রামচন্দ্র, আমিন আর আশরাফি টিন্ডেলকে সদরের কাছারিতে নিয়ে এলাম। তবে রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। ক্রমশ সে ঘোর উন্মাদ হয়ে উঠল। সারা রাত্রি চিৎকার করে, বকে, গান গায়। ডাক্তার এনে দেখালাম, কিন্তু কিছুতেই কিছু লাভ হলো না। অবশেষে তার এক দাদা এসে তাকে নিয়ে গেল। এই ঘটনার কিন্তু একটা উপসংহার আছে, যদিও তা ঘটেছিল বর্তমান ঘটনার 7-8 মাস পরে, তবু এখানেই বলে রাখি। চৈত্র মাসের দিকে দুটো লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করতে এলো। একজন বৃদ্ধ, বয়স 60-65 কম নয়। অন্যটি তার ছেলে, বয়স 20-22 হবে। তাদের বাড়ি বালিয়া জেলায়। এসেছে চড়িমহল ইজারা নিতে, অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়ে গরু মোষ চড়াবে। অন্য সব চড়িমহল তখন বিলি হয়ে গেছে। বোমাইবুরুর জঙ্গলটা তখনও খালি পড়েছিল, তাই সেটাই বন্দোবস্ত করে দিলাম। বৃদ্ধ ছেলেকে সঙ্গে নিয়ে একদিন মহল দেখেও এলো। খুব বড় বড় ঘাস হুজুর, বহুত আচ্ছা জঙ্গল। হুজুরের মেহরবানি না হলে অমন জঙ্গল মিলতো না। রামচন্দ্র আর আশরাফি টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না, থাকলেও হয়তো বৃদ্ধর কাছে বলতাম না, কারণ ভয় পেয়ে সে পালিয়ে গেলে জমিদারের লোকসান। রামচন্দ্র আমিনের সেই ব্যাপারের পর থেকে স্থানীয় লোকেরা কেউই ওই জঙ্গল নিতে চাইছিল না। মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে এসে হাজির, মহা রাগত ভাব। তার পেছনে সেই ছেলেটি কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? এই বাদরটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করতে। ওকে আপনি পা থেকে খুলে 25টা জুতো মারুন, ও জব্দ হয়ে যাক।
কি হয়েছে? হুজুরের কাছে বলতে লজ্জা করে। এই বাদর এখানে আসার পর থেকেই বিগড়ে যাচ্ছে। আমি 7-8 দিন ধরে লক্ষ্য করছি, লজ্জা করে বলতে হুজুর, লজ্জা করে। প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বেরিয়ে যায়। একটাই মাত্র খুপড়ি, হাত আস্তেক লম্বা, ঘাসে ছাওয়া, ও আর আমি দুজনে শুই। আর আমার চোখে তুলে দেওয়া সজ্জা কথা নয়। 2 দিন যখন দেখলাম তখন ওকে জিজ্ঞাসা করলাম, ও একবারে গাছ থেকে পড়লো হুজুর। বলে, কই বাউজি, আমি তো কিছু জানি না। আরো 2 দিন যখন দেখলাম তখন একদিন দিলাম আচ্ছা করে মারকে, চোখের সামনে বিগড়ে যাবে ছেলে। কিন্তু তারপরও যখন দেখলাম এই পরশু রাতেই হুজুর, তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসেছি। হুজুর শাসন করে দিন হুজুর। হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়ে গেল। কত রাতে দেখেছ? প্রায় শেষ রাতের দিকে হুজুর, রাতে 2-1 গুড়ি বাকি থাকতে। ঠিক দেখেছ? মেয়ে মানুষ। হুজুর আমার চোখের তেজ এখনো তত কম হয়নি। জরুর মেয়ে মানুষ, বয়সেও কম। কোনোদিন পরনে সাদা ধোয়া শাড়ি, কোনোদিন বা লাল, কোনোদিন কালো। একদিন মেয়ে মানুষটা পেরিয়ে যেতেই আমি পেছন পেছন গেলাম। কাশের জঙ্গলের মধ্যে কোথায় যেন পালিয়ে গেল, টেরই পেলাম না। ফিরেছেই দেখেই ছেলে আমার যেন খুব ঘুমের বান করে পড়ে রয়েছে। ডাকতেই দরমর করে জেগে উঠলো, যেন সদ্য ঘুম ভেঙে উঠলো। এই রোগের ওষুধ কাচারি ভিন্ন হবে না বুঝলাম, তাই হুজুরের কাছে নিয়ে এসেছি। হুজুর শাসন করে দিন। ছেলেটিকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, এসব কি শুনছি তোমার নামে? আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমি এর বিন্দু বিসর্গ জানি না। সারাদিন জঙ্গলে মহিষ চড়িয়ে বেড়াই, রাতে মরার মতো ঘুমাই, ভোর হলে তবে ঘুম ভাঙে। ঘরে আগুন লাগলেও আমার হুঁশ থাকে না। তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখোনি? না হুজুর, আমার ঘুমোলে হুঁশ থাকে না। এ বিষয়ে আর কোনো কথা হলো না। বৃদ্ধ খুব খুশি হলো, ভাবলো আমি আড়ালে নিয়ে গিয়ে ছেলেকে খুব শাসন করে দিয়েছি। 15 পরে একদিন ছেলেটি একা আমার কাছে এলো। হুজুর, একটা কথা আছে। সেবার যখন আমি বাউজির সাথে কাছারিতে এসেছিলাম, তখন আপনি ও কথা জিজ্ঞেস করেছিলেন কেন, যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কিনা? কেন বলো তো? হুজুর, আমার আজকাল ঘুম খুব সজাগ হয়েছে। বাউজি ওরম করেন বলে মনে কেমন একটা ভয়ের দরুনি হোক বা যার দরুনি হোক, তা কদিন থেকে দেখছি রাতে একটা সাদা কুকুর থেকে আসে, অনেক রাতে আসে। ঘুম ভেঙে একদিন দেখি সেটা বিছানার কাছেই কোথায় ছিল। আমি জেগে উঠতেই পালায়। কি করে বুঝতে পারে যে এইবার আমি জেগেছি? এরকম কদিন দেখলাম হুজুর। কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে। বাউজি জানেন না, আপনাকে তাই চুপি চুপি বলতে এলাম। কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছিল দেখিনি, আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সেদিকে কাশের বেড়ায় জানলার মাপের একটা ফাঁক। কুকুর বেরিয়ে যাওয়ার পরে বোধহয় পলক ফেলতে যতটা দেরি হয়, তারপরেই আমার সামনে জানলা দিয়ে দেখি একটি মেয়ে মানুষ জানলার পাশ দিয়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে চলে গেল। আমি তখনই বাইরে ছুটে গেলাম, কোথাও কিচ্ছু নেই হুজুর। ব্যাপারটা কি হুজুর, বুঝতে পারছি না তো। আমি তাকে আশ্বাস দিলাম, ও কিছু নয়, চোখের ভুল। যদি ওখানে থাকতে ভয় করে তাহলে কাছারিতে এসে শুতে পারো। ছেলেটি নিজের সাহসীনতায় বোধহয় কিঞ্চিত লজ্জিত হয়ে চলে গেল। কিন্তু আমার অস্বস্তি দূর হলো না। ভাবলাম এইবার কিছু শুনলে কাছারি থেকে 2জন সিপাহী পাঠাবো রাতে ওদের কাছে শোয়ার জন্য। তখনও বুঝতে পারিনি জিনিসটা কতটা সঙ্গীন। দুর্ঘটনা ঘটে গেল আচমকাই, একদম অপ্রত্যাশিতভাবে। 3 পরে সকালে সবে বিছানা ছেড়ে উঠেছি। খবর পেলাম কাল রাতে বোমাইবুড়ুর জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গেছে। ঘোড়ায় চড়ে তক্ষুনি রওনা দিলাম। গিয়ে দেখি তারা যে ঘরটায় থাকতো তারই পেছনে কাশ আর বনঝাউয়ের জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়ে আছে। মুখে তার ভীষণ ভয় আর আতঙ্কের চিহ্ন। কি একটা বিভীষিকা দেখে আঁতকে উঠে যেন মারা গেছে। বৃদ্ধের মুখে শুনলাম শেষ রাত্রির দিকে উঠে ছেলেকে বিছানায় না দেখে তখনই লণ্ঠন ধরে খোঁজাখুঁজি আরম্ভ করে, কিন্তু ভোরের আগে তার মৃতদেহ দেখতে পাওয়া যায়নি। মনে হয় সে হঠাৎ বিছানা থেকে উঠে কোনো কিছুর অনুসরণ করে বনের মধ্যে ঢুকেছিল।
কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি আর লণ্ঠন পড়েছিল। কিসের অনুসরণ করে সে বনের মধ্যে অত রাতে একা এসেছিল তা বলা শক্ত, কারণ নরম বালিমাটির ওপর শুধু ছেলেটির পায়ের দাগ, অন্য কোনো পায়ের দাগ নেই, না মানুষের না জানোয়ারের। মৃতদেহে কোনো রকম আঘাতের চিহ্নও ছিল না। বোমাইবুড়ুর জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসা হলো না। পুলিশ এসে কিছু করতে না পেরে ফিরে গেল। ঘটনাটি লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করল যে সন্ধ্যার বহু আগে থেকেই ওই অঞ্চলে আর কেউ যায় না। দিন কতক তো এমনও হলো যে কাছারিতে একলা নিজের ঘরটিতে শুয়ে বাইরের ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্নারাতের দিকে চেয়ে কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কেঁপে উঠত। মনে হতো কলকাতায় পালাই, এসব জায়গা ভালো নয়। এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষসরানীর মতো তোমাকে ভুলিয়ে বেঘরে নিয়ে গিয়ে মেরে ফেলবে। যেন এসব স্থান মানুষের বাসভূমি নয়, কিছু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য। বহুকাল ধরে এখানে তারাই বসবাস করে আসছে। আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তারা পছন্দ করেনি। সুযোগ পেলেই প্রতিহিংসা নিতে ছাড়বে না। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বোমাইবুড়ুর জঙ্গল। আশরাফি ও বৃদ্ধের ভূমিকায় ছিল সায়ন দে। কথক রামচন্দ্র ও বৃদ্ধের ছেলের ভূমিকায় ছিলাম আমি সায়ন। গল্প, পর্ব পরিচালনা, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে আবারও আমি আপনাদের গল্প বলিয়ে সায়ন। অ্যান্ড ফাইনালি থাম্বনেল ডিজাইনে আমাদের গুগল বাবাচির জেমিনাই। তাহলে কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। আর যদি অলরেডি সাবস্ক্রাইব না হন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরের সপ্তাহে আবারও ফিরছি নতুন একটা অভিযানের অদ্ভুত গল্প নিয়ে।